তার হাতের তালুর ওপর একটা অদ্ভুত কালো দাগ। নন্দিনী এক ঝটকায় সৌম্যর হাত ধরে সেটা দেখল। দাগটা দেখতে অদ্ভুত, যেন কোনো পুড়ে যাওয়া দাগ, কিন্তু স্পর্শ করলে ঠান্ডা লাগছিল। রুদ্র উদ্বিগ্ন হয়ে বলল, এটা কি? সৌম্য ফিসফিস করে বলল, আমি জানি না, কিন্তু এটা মনে হচ্ছে যেন কিছু আমার মধ্যে ঢুকে আছে। একটা ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিল পুরো ঘরটাকে। রুদ্র আর নন্দিনী থমকে গেল। নন্দিনী আস্তে করে বলল, সৌম্য, তুই কি সত্যিই ফিরে এসেছিস, নাকি কিছু অন্যরকম? সৌম্য চোখ তুলে তাদের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসিটা সৌম্যর ছিল না। সৌম্যর ঠোঁটের কোণে অদ্ভুত সেই হাসি জমেছিল। নন্দিনী আর রুদ্র আতঙ্কিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। সৌম্য! রুদ্র আস্তে করে ডাকল। সৌম্য ধীরে ধীরে তার হাতের তালুর দাগের দিকে তাকালো, তারপর এক অজানা অনুভূতিতে সেটা আঙুল দিয়ে ছুঁয়ে দেখল। তারপর হঠাৎই সে চমকে উঠল, যেন কেউ তার শরীরের ভেতর থেকে একটা বিদ্যুৎ প্রবাহ বইয়ে দিল। উফ! সে কপাল চেপে ধরল, চোখ বন্ধ করল, আর কষ্টে কুঁকড়ে গেল। সৌম্য, তুই ঠিক আছিস? নন্দিনী চিন্তিত স্বরে জিজ্ঞেস করল। সৌম্য কাঁপতে কাঁপতে মাথা তুলল। তার চোখের ভেতর যেন কিছু একটা ঝলসে উঠল, একটা ক্ষণস্থায়ী অন্ধকার। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো একেবারে কুচকুচে কালো হয়ে গেল। নন্দিনী আর রুদ্র শিউরে উঠল। এই দাগটা? সৌম্য ফিসফিস করে বলল। এটা আমার কিছু একটা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু আমি স্পষ্ট কিছু দেখতে পাচ্ছি না। নন্দিনী দ্রুত সেই পুরনো বইটার পাতা উল্টাতে লাগলো, যেখানে আত্মার ফেরার কথা বলা ছিল। একটা পৃষ্ঠা তার চোখে পড়ল। যদি আত্মা সত্যের বিনিময়ে ফিরেও আসে, তবু তার সাথে অন্য কিছুও ফিরে আসতে পারে। নন্দিনী চমকে উঠে রুদ্রের দিকে তাকালো। মানে? রুদ্র ফিসফিস করে বলল। নন্দিনী শ্বাস টেনে বলল, মানে, সৌম্য ফিরে এসেছে ঠিকই, কিন্তু ও একা ফিরে আসেনি। একটা থমথমে নীরবতা ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। সৌম্য কাঁপতে কাঁপতে বলল, আমার মাথার ভেতরে কিসের যেন আওয়াজ হচ্ছে, যেন কেউ আমার সাথে কথা বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না ওটা কে। তারপর হঠাৎ সে চিৎকার করে উঠল। সে দু হাতে মাথা চেপে ধরল, তার শরীর কাঁপতে লাগলো, আর তার মুখ দিয়ে অদ্ভুত একটা গর্জন বেরিয়ে এলো, এমন এক শব্দ যা মানুষের নয়। রুদ্র দ্রুত পেছনে সরে গেল। নন্দিনী আতঙ্কে পাতা উল্টাতে লাগলো, যেন দ্রুত সমাধান খুঁজে বের করতে চায়। ঠিক তখনই সৌম্যর চোখ খুলে গেল। সেই চোখে তার চিরচেনা উষ্ণতা ছিল না, বরং কেবল এক অন্তহীন শূন্যতা। আর তারপর সে ফিসফিস করে বলল, আমি সৌম্য নই। ঘর নিস্তব্ধ। সৌম্যর ঠোঁট নরল, কিন্তু তার কণ্ঠস্বর কেমন যেন অচেনা, শীতল, ভেতর থেকে উঠে আসা একটা গুঞ্জনের মতো। আমি সৌম্য নই। নন্দিনী আর রুদ্র স্তব্ধ হয়ে গেল। তুই কি বললি? রুদ্র আস্তে করে বলল, গলার স্বর কাঁপছিল। সৌম্য ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের গভীরে অন্ধকার কিলবিল করছিল, যেন সেখানে কোনো অতল গহ্বর লুকিয়ে আছে। আমি, সে ফিসফিস করে বলল, আমি এখানে ছিলাম না, কিন্তু এখন আমি আছি। তার ঠোঁটে ধীরে ধীরে একটা বিকৃত হাসি ফুটল। সৌম্য, তুই এসব কি বলছিস? নন্দিনী আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল। সৌম্য কিছু বলল না, শুধু তার ডান হাতের তালুর দাগটার দিকে তাকিয়ে থাকল। তারপর সে হঠাৎই কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, যেন শরীরের ওপর তার নিজের নিয়ন্ত্রণ নেই। তার মুখ থেকে একটা চাপা গোঙানির শব্দ বেরোলো, তারপর সে মাটিতে বসে পড়ল, কাঁপতে কাঁপতে বলল, ও আমার ভেতরে আছে। ওকে? রুদ্র দ্রুত জিজ্ঞেস করল। সৌম্য কাঁপতে কাঁপতে বলল, আমি জানি না, কিন্তু ও আমাকে ছাড়বে না, ও আমাকে ধরে রেখেছে। নন্দিনী হতভম্ব হয়ে তার হাতে থাকা বইটার দিকে তাকালো। সেখানে লেখা ছিল, যদি একবার এক আত্মা অন্যের দেহ আশ্রয় নেয়, তবে তাকে তাড়ানোর একমাত্র উপায় হলো সত্য উন্মোচন করা।
নন্দিনী ফিসফিস করে বলল, সত্য। কিন্তু কোনো সত্য? সৌম্য আবার ছটফট করতে লাগলো। তার শরীর কাঁপছে, তার মুখের পেশিগুলো অদ্ভুতভাবে নড়ছে, যেন অন্য কেউ ওর শরীরের নিয়ন্ত্রণ নিতে চাইছে। তারপর হঠাৎ সে এক ঝটকায় মাথা তুলল, আর তার চোখ সম্পূর্ণ কালো হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তোমরা কি জানো আমি কে? তার কণ্ঠে দুটি আলাদা স্বর একসঙ্গে বাজল, যেন সৌম্যর কণ্ঠের সঙ্গে অন্য কেউ কথা বলছে। রুদ্রের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। নন্দিনী দ্রুত বইয়ের পাতা উল্টাতে লাগলো। ঠিক তখনই সৌম্য একটা অদ্ভুত কথা বলল, আমাকে কেন ডেকেছিলে? নন্দিনী আর রুদ্র একে অপরের দিকে তাকালো। ওরা তো সৌম্যকেই ফিরিয়ে আনতে চেয়েছিল, তাই না? তাহলে এই যে কিছু একটা সৌম্যর মধ্যে আছে, এটা কোথা থেকে এলো? নন্দিনী শ্বাস টেনে বলল, আমরা তো শুধু সৌম্যকে ফেরাতে চেয়েছিলাম। সৌম্য বিকৃত হাসি দিয়ে বলল, তাই? সত্যিই তাই। তারপর সে আস্তে আস্তে বলল, কিন্তু আমি তো সৌম্য নই। আমি সেই যে কখনো ফেরার কথা ছিল না। একটা ঠান্ডা বাতাস ঘরজুড়ে বয়ে গেল। রুদ্রের মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা কথা এল, ওরা কি ভুল করে কাউকে ফিরিয়ে এনেছে, যে ফিরে আসার কথা ছিল না? ঘরের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। সৌম্য দাঁড়িয়ে আছে, কিন্তু সে কি সত্যিই সৌম্য? তার চোখের ভেতরে যেন একটা গভীর অন্ধকার কিলবিল করছে, সেখানে কোনো উষ্ণতা নেই, কোনো পরিচিতি নেই, শুধু এক ভয়ানক শূন্যতা। নন্দিনী বুকের ভেতর অজানা আশঙ্কা নিয়ে বলল, তুই কে? সৌম্য একটু হাসল, সেই হাসিটা ছিল কেমন জানি বিকৃত, যেন মানুষের মুখে এই হাসি মানায় না। তারপর সে ধীরে ধীরে বলল, আমি সেই যার নাম কেউ নেয় না। নন্দিনীর গলা শুকিয়ে এলো। রুদ্রও কিছু বলতে পারল না, শুধু আতঙ্কিত চোখে সৌম্যর দিকে তাকিয়ে থাকলো। আমরা কি ভুল করেছি? রুদ্র ফিসফিস করে বলল। নন্দিনী দ্রুত হাতে থাকা বইটার পাতাগুলো উল্টাতে লাগলো। একটা লাইন তার চোখে পড়ল, কিছু আত্মাকে ভুল করে ফিরিয়ে আনলে তারা তোমার সাথে ফিরে আসবে, কিন্তু তারা কখনো চলে যাবে না। নন্দিনী দ্রুত রুদ্রের হাত চেপে ধরল। আমরা শুধু সৌম্যকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু ওর সাথে অন্য কেউ চলে এসেছে। সৌম্য বা যে তাকে নিয়ন্ত্রণ করছে, মৃদু হাসল। তোমরা কি জানো, একবার দরজা খুলে দিলে সেটা বন্ধ করা কতটা কঠিন? তার কণ্ঠস্বর দুটো আলাদা সুরে প্রতিধ্বনিত হলো, একসাথে কথা বলছে দুটো অস্তিত্ব। তারপর সে ধীরে ধীরে নন্দিনীর দিকে এগিয়ে এলো। নন্দিনী পেছনে সরে গেল, হাতের বইটা শক্ত করে ধরে রাখল। ওকে? রুদ্র চাপা গলায় জিজ্ঞেস করল। নন্দিনী ধীরে ধীরে বলল, আমি জানি না, কিন্তু এটা সৌম্য নয়। সৌম্য মৃদু গলায় হাসল, তারপর বলল, আমি তো চলে যাইনি, আমি তো কখনোই যাই না। তারপর হঠাৎ বাতাসের মধ্যে একটা বিকট শীতলতা নেমে এলো। সৌম্যর দেহ কাঁপতে শুরু করলো, আর তার গলার স্বর আরো গম্ভীর হয়ে গেল। তোমরা আমাকে ফিরিয়ে এনেছো, এবার কি আমাকে তাড়াবে? তার হাসিটা আরো বিকৃত হলো, অন্ধকার তার শরীরের চারপাশে ঘনীভূত হয়ে উঠল। তারপর সে ধীরে ধীরে বলল, না, তোমরা আমাকে তাড়াতে পারবে না। আমি এখন এখানে আছি, এবং আমি থাকব। নন্দিনীর শরীর হিম হয়ে গেল। রুদ্র কাঁপতে কাঁপতে বলল, আমরা কি করব? সৌম্য ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। তার চোখের অন্ধকার ক্রমেই আরো গভীর হতে লাগলো। এবং সেই রাতেই যে ভয়ঙ্কর সত্যটি এতদিন লুকিয়ে ছিল, তা প্রকাশ পেতে শুরু করলো। ঘরের বাতাস নিস্তব্ধ। রুদ্র আর নন্দিনী হতবাক হয়ে সৌম্যর দিকে তাকিয়ে আছে। সে এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো যেন অতল গহর, সেখানে কেবল অন্ধকার, কেবল শূন্যতা। তার মুখে বিকৃত হাসি লেগে আছে, ঠোঁটের কোণে যেন এক ব্যঙ্গাত্মক তৃপ্তি। আমি থাকব। তার ফিসফিস করা কণ্ঠস্বর ঘরজুড়ে প্রতিধ্বনিত হলো। নন্দিনী আর রুদ্র একই সঙ্গে পেছনে সরে গেল, বুকের মধ্যে অজানা ভয়ের দলা।